এই রায়হান, কটা বাজে? এখনো ঘুমিয়ে আছিস? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? বাবা, কেন শুধু শুধু বিরক্ত করছো? একটু শান্তিমতো ঘুমাবো, তারও কোনো উপায় নেই। কি হয়েছে তোমার? হতচ্ছাড়া বাদর ছেলে, এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমার বাবা আর আমি তোর ছেলে। কি আবার হবে? তুই জানিস না আজ তোকে নিয়ে আমি হাটে যাব। ওসব হাটে আমি যেতে পারবো না। তুমি তো জানো কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না। আরে বাবা, তুই তো ছেলে মানুষ, তোকে তো কাজকর্ম করতেই হবে। বসে বসে তো তোকে কেউ খাওয়াবে না। না বাবা, আমি কাজকর্ম কিছুই করব না। আমি যেমন আছি তেমনটাই থাকতে চাই। তুমি দয়া করে আর কথা বলো না তো। কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার ছেলেটা একটু ঘুমোচ্ছে, তা দেখি তোমার শান্তি হচ্ছে না। লাই দিয়ে ছেলেটার মাথা খেয়েছো তুমি। এত বড় ছেলে কোনো কাজকর্ম করে না, ঠিকমতো পড়াশোনা শেষ করলো না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। বাপের হোটেলে বসে আর কতদিন খাবি তুই? আর কে গিয়ে আমার দোকানটা দেখাশোনা করবে? মা, দেখলে তো, এখন কি আমার কাজকর্ম করার সময়? আমার বয়স মাত্র 18। আমি নাকি বাপের হোটেলে খাই। আমার লক্ষ্মী ছেলে, কেন শুধু শুধু আমার ছেলেটাকে বকছো? আমার ছেলেটা তো এখনো ছোট মানুষ, এখনো তার কাজকর্ম করার সময় হয়নি। বুঝবে বুঝবে, আমি যখন থাকবো না তখন তোমরা ঠিকই বুঝতে পারবে। মৃত্যুর কথা তো আর বলা যায় না, জানি না কবে আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক তখন তোমরা বুঝতে পারবে কত বড় ভুল করেছো। ওই বাড়িতে আমার আর ফিরে যেতে ইচ্ছে করে না। সারাক্ষণ বাবার জ্ঞান জ্ঞানানি আর কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাবারা তো এমনই হয়। বাবাদের কথাতে বাদ দে। এই দুনিয়ায় সব বাবারাই এসব কথা বলে। তোর তো কোনো ঝামেলা নেই। বড়লোক বাবা তোর। যা চাস তোর বাবা তোকে তাই দেয়। এই তো তোকে কত দামি উপহার দিল। আর আমার বাবাকে দেখ, কিছু একটা চাইলে মুখ এমন ভার করে যেন আমি তার ছেলেই না। এসব কথা বলে কোনো লাভ হবে না। চল, আমরা নদীর পাড়ে যাই। দেখবি ভালো লাগবে। এই দেখ, লাল রঙের অদ্ভুত একটা কাগজ। দেখে তো মনে হচ্ছে জরুরি কোনো কাগজ। হ্যাঁ, তাকিয়ে দেখ। কাগজটা একেবারে ঝলমল করছে। দেখে তো মনে হচ্ছে এই কাগজটার কোনো অদ্ভুত কাগজ। চারদিক থেকে আলো বের হচ্ছে। আরে বাহ, কাগজটা একটা নকশা। মনে হচ্ছে কোনো গুপ্তধনের মানচিত্র। এই পথ যদি আমরা একবার অনুসরণ করতে পারি, তাহলে নিশ্চিত বড়লোক হয়ে যাব। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আরে না না, এসব কাজ করার দরকার নেই। যদি আমরা কোনো বিপদে পড়ে যাই, তাহলে আমাদেরকে বাঁচাবে কে? আরে বন্ধু, তোর বাবা তোকে একদম পছন্দ করে না। তার কাছে টাকা চাইলেই তোকে অপমানিত হতে হয়। একবার গুপ্তধন পেয়ে যাই, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। আমাদের আর কারোর উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না। তুই ঠিক কথাই বলেছিস। চল, আগামীকাল আমরা এই কাগজটা নিয়ে স্কুল মাস্টারের কাছে যাই। স্কুল মাস্টার নিশ্চয়ই বলতে পারবেন এই কাগজে আসলে কি কি লেখা রয়েছে। পরের দিন সকালবেলা রতন এবং রায়হান সে কাগজটা নিয়ে গেল স্কুল মাস্টারের কাছে। চাচা, গতকাল নদীর পাড়ে হাঁটার সময় এই লাল কাগজটা পেয়েছি। আপনি একটু দেখে বলুন তো, এটা আসলে কিসের কাগজ? কাগজটা দেখে খুবই অদ্ভুত লাগছে। মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের কাগজ। দেখছিস না, অদ্ভুত নকশা। দেখলি তো রায়হান, আমার কথা একদম সত্য হয়ে গিয়েছে। এ অবশ্যই কোনো অদ্ভুত কাগজ। এখন আমাদের এই কাগজটার ভাষা উদ্ধার করতে হবে, আর কাগজটা কাজে লাগাতে হবে। তুই ভালো করে ভেবে দেখ, এগুলো সন্ধান করতে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি, তাহলে কিন্তু আর ফলাফল ভালো হবে না। আরে, আমিও তোদের সাথেই রয়েছি। আমরা তিনজনে মিলে যাব। একবার যদি এই গুপ্তধন আমাদের হাতে চলে আসে, তাহলে আমাকে আর স্কুল মাস্টারি করতে হবে না। আমি একেবারে অনেক ধনী হয়ে যাব। ঠিক আছে, তাহলে আজ থেকেই শুরু হবে আমাদের নতুন মিশন। এই গোপন কাজে যাওয়ার সময় সত্য কথা একদম বলা যাবে না। তাহলে দেখবি আমাদের বাবা মা আমাদেরকে বাধা দেবে। যে যার বাসায় ফিরে গেল প্রস্তুতি নিতে। বাবা রায়হান, সত্যি করে বলতো, তুই আসলে কোথায় যাচ্ছিস? আমার তো মনে হয় তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস। তোর কোনো বন্ধু অসুস্থ হয়নি। তুই কোথায় যাচ্ছিস আমাকে সত্যটা বলে যা।
তা না হলে কিন্তু কপালে খুব খারাপ আছে। দেখো বাবা, তোমার সবকিছুতে শুধু সন্দেহ। আমি তো বললাম আমার এক বন্ধু অনেক অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। তুমি কেন শুধু শুধু আমাকে প্রশ্ন করে বিরক্ত করছো? কি বললি তুই? আমি তোকে প্রশ্ন করে বিরক্ত করছি? তুই আমার সন্তান, আমি খুব ভালো করে জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ঠিক আছে, সন্দেহ যখন একবার করে ফেলেছো, তাহলে আমি তোমাকে সত্যিটা বলে দিচ্ছি। আমি যাচ্ছি গুপ্তধন খুঁজতে। তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? গুপ্তধন বলতে কিছু হয় না, এসব মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেল। আমি আর আমার বন্ধু মিলে একটা লাল নকশার কাগজ পেয়েছি। এই কাগজের মধ্যেই লেখা রয়েছে কিভাবে জঙ্গল থেকে গুপ্তধন সংগ্রহ করতে হবে। আমি স্কুল মাস্টার আর রতন মিলে আজকে রওনা হচ্ছি সেই গুপ্তধন খুঁজতে। একবার যদি গুপ্তধন হাতে চলে আসে, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোর যা খুশি তাই কর, আমি তোকে কিছুই বলবো না। কিন্তু মনে রাখিস, তুই যদি কোনো বিপদে পড়িস তাহলে কিন্তু আমি তোকে আর সাহায্য করব না। ছেলেটা যখন এত করে যেতে চাইছে, তাহলে কেন শুধু শুধু ওকে বাধা দিচ্ছ? ওকে তুমি যেতে দাও। সত্যি যদি কিছু পেয়ে থাকে, তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না, তোমাকেও আর। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে তো কোনো লাভ নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমি আর কিছুই বলবো না। সেদিনই তারা তিনজন গুপ্তধন খোঁজার জন্য রওনা হলো। তোমরা সবাই খুব ভালো করে দেখো, এখানে একটা গুহার কথা বলা আছে। এই গুপ্তধন খুঁজতে গেলে আগে আমাদের গুহাটা খুঁজে বের করতে হবে। এরপর যদি সেই গুহার মধ্যে আমরা ঢুকতে পারি, তাহলে গুপ্তধন পাওয়া আর কঠিন হবে না। তা তো ঠিক আছে, কিন্তু এত অনেক দূর, এই গুহা খুঁজে বের করতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। সময় লাগুক, আমাদের তো হার বের নিলে হবে না। যেহেতু একটা কাজে বের হয়েছি, আমাদের সফল হতেই হবে। তোদের ভালো করে বলে দিচ্ছি, মাঝপথে থামার কিন্তু কোনো সুযোগ নেই। তাদের যাত্রা 7 দিন ধরে চালিয়ে যাওয়ার পর হঠাৎ খুঁজে পেল সেই অদ্ভুত গুহা। ওই তো, আমরা গুহাটা এখান থেকে দেখতে পাচ্ছি। চলো, আর দেরি না করে আমরা ওই গুহার মধ্যে প্রবেশ করি। ঠিক বলেছ, এখন আর আমাদের অপেক্ষা করলে চলবে না। এই গুহার মধ্যে প্রবেশ করার পর আমাদের স্বপ্ন সফল হয়ে যাবে। কিন্তু ওই গুহার মধ্যে প্রবেশ করলে যদি কোনো বিপদ হয়, তাহলে তো আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। এর চেয়ে বরং এই লাল নকশাটা আমরা গুহার কাছে ফেলে যাই, তাহলে কেউ বুঝতে পারবে আমরা এই গুহার মধ্যে আটকা পড়েছি। রায়হান একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে, এখন তাহলে এত কথা না বলে আগে গুহার মধ্যে প্রবেশ করি, তারপর নিশ্চয়ই একটা উপায় বের হবে। তারা তিনজন মিলে সেই গুহার মধ্যে প্রবেশ করতেই অদ্ভুতভাবে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ করে প্রবেশপথ বন্ধ হয়ে গেল কেন? যে করেই হোক, এখান থেকে আমাদের বাইরে বের হতে হবে, তা না হলে মৃত্যু নিশ্চিত। এই তোদের জন্য আজ আমি এত বড় বিপদে পড়েছি। তোমরা সবাই পাপী, তাই তো পাপ করতে করতে গুহার মধ্যে পৌঁছে গেছো। এখান থেকে তোমরা আর কখনোই বের হতে পারবে না। আর কিছুদিনের মধ্যেই তোমাদের মৃত্যু নিশ্চিত হবে। কে আপনি? কে এভাবে কথা বলছেন? দয়া করে সামনে আসুন। আমরা তো কোনো পাপ করিনি, শুধুমাত্র গুপ্তধন খোঁজার জন্য এখানে এসেছি। তুমি তো অনেক অবাধ্য সন্তান। তুমি তোমার বাবা মায়ের কোনো কথাই শোনো না। সারাদিন তাদের সাথে দুর্ব্যবহার করো আর তাদের মনে কষ্ট দাও, তাই তোমাকে এখানে আসতে হয়েছে। তা না হয় বুঝলাম, রায়হান তার বাবা মায়ের কথা শোনে না, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। আমার বাবা মা আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি, এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো তাদের কথার অবাধ্য হয়নি। তুমি তো হলে প্রচন্ড লোভী। তুমি সব সময় তোমার বাবার উপর নির্ভর করে বেঁচে থাকো। তুমি কখনোই রোজগার করার চেষ্টা করো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর এখান থেকে বের হতে দাও। দয়া করে বিশ্বাস করুন, আমি একদম নিখাত মানুষ। আমার মধ্যে কোনো দ্রষ্টটি নেই। এই দুজন আমাকে এখানে আসতে বাধ্য করেছে। তারা আমার কাছে গিয়েছে এবং এই নকশা সম্পর্কে জানতে চেয়েছে। আমি এখানে মোটেই আসতে চাইনি। তুমি তো প্রচন্ড মিথ্যাবাদী। তুমি তোমার স্কুলের অনেকগুলো টাকা আত্মসাৎ করেছো। তোমার জন্যই ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, আর এই কাজের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। দয়া করে আমাদের আরেকটা সুযোগ দাও, আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে দাও। যদি আমরা নিজেদেরকে প্রমাণ করতে না পারি, তাহলে আবার নিজ থেকে এই গুহায় এসে তোমার কাছে আত্মসমর্পণ করব।
ঠিক আছে, কিন্তু মনে রেখো তোমাদের হাতে সময় মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি তোমরা নিজেদেরকে প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের মৃত্যু নিশ্চিত। এখানে আসার সুযোগ তোমরা আর পাবে না। আমি তো কিছুই বুঝতে পারলাম না, এসব আমাদের সাথে কি হচ্ছে? কেনই বা আমরা এভাবে ফেসে গেলাম? এখন তো 7 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে, না পারলে আমরা সবাই মারা যাব। একদম ঠিক কথা, আমাদের সময় কিন্তু অনেক কম। যেভাবেই হোক আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। রায়হান মন খারাপ করে বাড়িতে ফিরে গেল। বাবা, কোনো গুপ্তধন আমি খুঁজে পাইনি, কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আমি সেখান থেকে পেয়ে ফিরে এসেছি। কি হয়েছে তোর? এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে? মনে হচ্ছে তোর উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। বাবা, আমার উপর দিয়ে সত্যি একটা জ্বর বয়ে গেছে। তবে বিশ্বাস করো, এই জ্বরের সত্যি প্রয়োজন ছিল। এখন থেকে এই সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার। তোমাকে এখন থেকে আর কোনো কাজ করতে হবে না। কি ব্যাপার? কি হয়েছে তোর? আমাকে সত্যি করে বলতো। বললাম তো বাবা, এখন থেকে তোমাকে আর কাজে যেতে হবে না। আমি তোমার অনেক ক্ষতি করেছি। তোমার দোকানে এখন থেকে আমি বসবো, তুমি বাড়িতে বিশ্রাম নেবে। দেখলে তো, তুমি আমার ছেলেকে নিয়ে কত বাজে কথা বলতে। আমার ছেলে কিন্তু ঠিক তার ভুল বুঝতে পেরেছে। এখন থেকে তোমার সব দায়িত্ব রায়হান নিজে পালন করবে। বাবা, তুই নিজেও জানিস না আজকে আমার জন্য ঠিক কতটা সুখের দিন, কতটা আনন্দের দিন। আজকে তুই আমাকে নতুন জীবন দিলি। এখন থেকে যে আমার ছেলে আমার পাশে রয়েছে। এদিকে রতন খুব চিন্তিত হয়ে তার বাড়িতে ঢুকলো। রতন, কি হয়েছে তোর? তোর মন খারাপ কেন? যদি টাকা লাগে আমাকে বল, আমি তোকে কখনো অভাবে রাখিনি। না বাবা, আমার টাকার তো আর কোনো প্রয়োজন নেই। তবে আজকে আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। কি হয়েছে তোর বাবা? আমাকে খুলে বল। তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমি সারাক্ষণ দুশ্চিন্তা করি। বাবা, আমাকে নিয়ে তোমার আর দুশ্চিন্তা করতে হবে না। আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাই পেয়ে গেছি। এখন থেকে আমি আর তোমার কাছে টাকা নেব না, আমি নিজে চলবো। না না, তোকে কোনো উপার্জন করতে হবে না। আমার তো অনেক টাকা পয়সা, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবি তুই। বাবা, পায়ের উপর পা তুলে খাওয়া কোনো সম্মানের কথা নয়, বরং নিজের উপার্জনের টাকা নিজে খাওয়া সম্মানের। ঠিক আছে, তুই যদি কোনো ব্যবসা করতে চাস আমি তোকে অনেক টাকা দেব, তারপরও তুই এগুলো নিয়ে ভাবিস না। না বাবা, তোমার কাছ থেকে কোনো সাহায্য নিয়ে আমি কোনো কিছু শুরু করতে চাই না। আমি শুরু করতে চাই আমার নিজের উদ্যোগে, যেন আমি খুব ছোট থেকেই সফল হতে পারি। আমি জানি না তোর কি হয়েছে, কিন্তু তুই যাই করিস না কেন সবসময় তোর বাবাকে পাশে পাবি। মনে রাখবি, তোর বাবা সবসময় তোর সাথেই রয়েছে। 7 দিন পর রায়হান, রতন আর স্কুল মাস্টার আবার দেখা করে। সেই গুহা থেকে বাড়ি ফেরার পর আমি আর এক টাকাও অবৈধভাবে রোজগার করিনি। স্কুলে সবসময় সৎ থেকেছি। আজকে হলো সেই 7ম দিন। আমরা যদি এই 7 দিনের মধ্যে নিজেকে না পাল্টাই তাহলে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত। আমিও আমার বাবার কাছ থেকে কোনো ধরনের সাহায্য নেইনি। অবশ্যই বাবা আমাকে বলেছিল সে আমার ব্যবসার জন্য অনেক টাকা পয়সা দেবে, কিন্তু আমি রাজি হয়নি। এখন আমি আর কারোর উপর নির্ভরশীল নই। আমিও আমার পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। আমার বাবার এখন বিশ্রামের প্রয়োজন। তোমরা সবাই চিন্তা করে দেখো, আমরা কোনো না কোনোভাবে কিন্তু সত্যি গুপ্তধন পেয়ে গেছি। এই গুপ্তধন আমাদের নিজের মনের মধ্যে আসলে লুকানো ছিল, যেটা আমাদের সারা জীবনের পথ চলতে বাধা দিচ্ছিল। এই গুপ্তধন পেয়ে যাওয়ার মাধ্যমেই আমরা জীবন যুদ্ধে কিন্তু এক ধাপ এগিয়ে গেছি। চলো, আমরা সেই গুহার সামনে যাই এবং গুহার এই অদৃশ্য শক্তিকে এই পুরো ব্যাপারটা খুলে বলি। সে নিশ্চয়ই এখন আমাদেরকে আর হত্যা করতে পারবে না। এই যে শুনছেন, আমরা আবার আপনার কাছে ফিরে এসেছি। এবার আমরা কেউ আর দুর্বল নই। আমরা সবাই আত্মপ্রত্যয়ী এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে সামর্থ্যবান। রতন একদম ঠিক কথা বলেছে। এখন আমরা আর কেউ দুর্বল নই, কারো উপর নির্ভরশীল নই। আমরা দায়িত্ব নিতে শিখে গেছি এবং নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। তাই তো দেখতে পাচ্ছি। এবার তোমরা বুঝতে পেরেছো জীবনের আসল গুপ্তধন কি? জীবনের আসল গুপ্তধন হলো নিজের মনের মধ্যে লুকানো শক্তি। আমরা বুঝতে পেরেছি।
তোমাদের উপর আমার আর কোনো অভিশাপ নেই। এখন তোমরা সম্পূর্ণ মুক্ত। আজ 7 দিন পার হয়ে গেছে, তোমরা আর মৃত্যুবরণ করবে না। এবার যে যার নিজের কাজে ফিরে যাও এবং সফল হও। দেখলে তো একটা লাল নকশা কি করে তোমাদের সবার জীবন বদলে দিল। জি, তাই আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি।